গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি মক টেস্ট। আমরা জিকে থেকে একটি মক টেস্ট নিতে চলেছি। তো পরীক্ষা তো আর রাত পোহালেই পরীক্ষা। আগামীকাল রবিবার তোমাদের গ্রুপ ডি এক্সাম রয়েছে এবং প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে, TWS একাডেমি তথা দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো। প্রত্যেকে কোশ্চেন খুব ভালো করে পড়বে, দেন অ্যান্সারটা করবে, অপশনগুলো ঠিকঠাক করে পড়বে। এই সব পরীক্ষায় আমরা গ্রুপ সি বা ডি এর জন্য সময় খুব একটা ফ্যাক্টর হয় না, তাই তো? কারণ অল্প ম্যাথ, অল্প রিজনিং থাকে, জিকে মাত্র 20টি, টোটাল 40 নম্বরের এক্সাম। তো একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলেই কিন্তু পরীক্ষাটা তোমার ভালো হতে পারে, ভালো হবে আশা করি। তো প্রত্যেক ক্লাস যেগুলো আমরা করাচ্ছি টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তোমরা ক্লাসের লিংক বা নোটিফিকেশন পাচ্ছ এবং TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষার পেড কোর্স কিন্তু করাচ্ছি। TWS একাডেমি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এই পেড কোর্স অপশনে তুমি গেলে আমাদের যে ব্যাচগুলো আছে এগুলো তোমরা দেখতে পাবে। প্রত্যেকে ক্লাসে যারা আছো একবার দেখে রাখো। যাই হোক, তো আমরা আবার একটি মক টেস্ট প্র্যাকটিস করব আজকে। জিকে মক টেস্ট 25 কোশ্চেন এখানে আমরা আলোচনা করব। প্রত্যেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। কোশ্চেন নাম্বার 1, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? 1896, 1930, 1911, 1916। খুব সহজ এবং খুব চেনা প্রশ্ন। বন্দে মাতরম ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং। এটি জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন 1896 সালে অধিবেশনে প্রথম কিন্তু গাওয়া হয়েছিল। প্রত্যেকে যারা ক্লাসে আছো অপশন এ যারা করছো উত্তর তোমাদের সঠিক হয়েছে। জাতীয় সঙ্গীত কবে গাওয়া হয়? অর্থাৎ জনগণ মন, এটি গাওয়া হয় 1911 সালে অধিবেশনে। জনগণ মন যেটি ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম, এটা আমরা প্রথম দেখবো যে 1911 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়। বন্দে মাতরম 1896, এটাও কলকাতা অধিবেশন ছিল এবং রহিমতুল্লাহ সাইনি সেই অধিবেশনের সভাপতি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গানটি প্রথম গেয়েছিলেন। বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2 তে আসবো। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সঙ্গে? পাকিস্তান, ভুটান, চীন, নেপাল। উত্তর কি হবে প্রত্যেকে বলবে। তো এই ক্ষেত্রে ভারতের মানচিত্রটা একবার দেখে নিতে হবে। ভারতের প্রতিবেশী দেশ যেগুলো আছে তার সঙ্গে কোন দেশের সঙ্গে কোন রাজ্যের বর্ডার আছে। যেমন পশ্চিমবঙ্গের সঙ্গে 3টি দেশের বর্ডার আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ। উত্তরপ্রদেশের সঙ্গে আমরা দেখব পাকিস্তানের বর্ডার আছে কি? নেই। ভুটানের সঙ্গে নেই, চীনের সঙ্গে নেই, নেপালের সঙ্গে আছে। নেপালের সঙ্গে উত্তরপ্রদেশের সীমান্ত আছে, নেপালের সঙ্গে আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে বিহার, আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, 5টি রাজ্যের সঙ্গে সীমানা আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, সুলতান রাজিয়ার পর দিল্লি সিংহাসনে বসেন কে? রাজিয়া কে ছিলেন? সুলতান রাজিয়া সুলতানি যুগের প্রথম মহিলা শাসক এবং তিনি শেষ মহিলা শাসক, আর আসেননি। তো সুলতান রাজিয়া ইলতুৎমিশের কন্যা ছিলেন। আমরা জানি দিল্লি দাস বংশের প্রথম মহিলা সুলতান, তিনি কিন্তু সুলতানা নয়, সুলতানা মানে সুলতানের ওয়াইফ, তিনি কিন্তু সুলতান ছিলেন নিজেই। সুলতান রাজিয়া, প্রকৃত নাম রাজিয়াত উদ্দিন। তো রাজিয়া মৃত্যুর পর তিনি 1236 থেকে 1240 পর্যন্ত সিংহাসনে ছিলেন। তার সিংহাসনের সময়কাল আমরা যদি দেখি 1236 থেকে 1240, প্রায় 4 বছর তিনি সিংহাসনে ছিলেন। তারপর তাকে হত্যা করে 40 চক্র এবং মইজুদ্দিন বাহরাম শাহ ইলতুৎমিশের আরেক পুত্র, তাকে সিংহাসনে বসানো হয়। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হবে? এই বছরই আছে। সঠিক উত্তর কি হবে? টোকিও, প্যারিস, ব্রিসবেন, নাগোয়া। এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর আমরা করব অপশন ডি, নাগোয়া শহর, যেটি জাপানে।
2026 সালে যে এশিয়ান গেমস হতে চলেছে এটি কততম বলতে পারবে? 2018 সাল থেকে আমি বলেছিলাম মনে রাখতে, 18 সাল জাকার্তা হয় 18তম, 19তম 2022 হ্যানজো প্রদেশ চীন, ঠিক আছে। পরবর্তী এটা হবে 20তম এশিয়ান গেমস, 2026 সালে নাগোয় হবে 20তম এশিয়ান গেমস, 20তম এশিয়ান গেমস, যেটা শহরটা হচ্ছে জাপানের শহর। 2030 নির্ধারিত রয়েছে কাতারের রাজধানী দোহাতে, 2034 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদ, সেখানে হওয়ার কথা আছে। পরবর্তী কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 5। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ অ্যাপেক এর হেডকোয়ার্টারটা কোথায় আছে? ভিয়েনা, ভারত, সিঙ্গাপুর, হংকং। অ্যাপেক এর সদর দপ্তর কোথায় আছে? অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, এর সদর দপ্তর আছে কোথায়? ভিয়েনা। ভিয়েনাতে সদর দপ্তর হচ্ছে ওপেক, ওপেক, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ভিয়েনাতে ওপেকের হেডকোয়ার্টার রয়েছে, অস্ট্রিয়ার শহর ভিয়েনা। আচ্ছা, সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আছে অ্যাপেকের হেডকোয়ার্টার। এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের হেডকোয়ার্টার কোথায়? সিঙ্গাপুরে আছে। পরবর্তী কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 6। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, একটি নির্দেশমূলক নীতি ভিত্তিক অধিকার। অপশন সি রাজ্য বিধানসভা প্রদত্ত অধিকার, অপশন ডি কোনটি নয়। বাক স্বাধীনতা এটি কি ধরনের অধিকার? ভারতের সংবিধানে মৌলিক অধিকার আছে বর্তমানে 6টি, প্রথমে 7টি ছিল, পরে 1978 সালে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়, বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। কি কি আছে? সাম্যের অধিকার, 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, পরে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6 ধরনের মৌলিক অধিকার আছে। তো স্বাধীনতা অধিকারের মধ্যে 6 ধরনের স্বাধীনতা আছে, তার মধ্যে প্রথমে আছে বাক স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতা, রাইট টু স্পিচ, এটা হচ্ছে মৌলিক অধিকার। ভারতের 19 এ আর্টিকেল 19 নম্বরে 6 ধরনের অধিকারের কথা বলা হয়েছে। 6 ধরনের অধিকার, যেমন বাক স্বাধীনতা অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, স্বাধীনভাবে জীবিকা নির্বাহের অধিকার, ঠিক আছে। তারপর আমরা দেখব যে তোমার সম্পদ, এখানে আরো বেশ কিছু ব্যাপার রয়েছে। শিক্ষার অধিকারও এখানে আছে। শিক্ষার অধিকার পরবর্তীতে অ্যাড হয়, যেহেতু 6 থেকে 14 বছর বয়সী। 21 এতেও সেটা রয়েছে, 21 এতে, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী পয়েন্টে আসবো, কোশ্চেন নাম্বার 7। সাম্প্রতিক ব্যালন ডি'অর পুরস্কার জিতলো নিম্নের কোন ফুটবলার? ব্যালন ডি'অর পুরস্কার এটা ফুটবলে দেওয়া হয়, মূলত ফ্রান্স সরকার বা ফ্রান্সের ফুটবল ফেডারেশন এটা দিয়ে থাকে, একটা সম্মানজনক পুরস্কার। 2025 সালে, এটা সম্প্রতি মানে 2025-এর কথা বলা হচ্ছে, যে 2026-এর খেলা চলছে, 2025-এর শেষের দিকে দেওয়া হয়েছিল ব্যালন ডি'অর পুরস্কার। এখানে কে জয়লাভ করেছিল? লিওনেল মেসি, লামিন ইয়ামাল, ওসমান ডেম্বেলে, অপশন ডি হচ্ছে রদ্রি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ওসমান ডেম্বেলে। তিনি হচ্ছে ফ্রান্সের ফুটবলার, পিএসজি টিমে তিনি খেলেন, প্যারিস সাজেরাম। পিএসজি একটি ফুটবল ক্লাব ফ্রান্সের, সেখানে তিনি খেলছেন এবং তিনি ফ্রান্সের ফুটবলার। পরবর্তী কোশ্চেনে আসবো, 2026 সালে এই বছর উইন্টার অলিম্পিক গেমস এটি কোথায় হবে? শীতকালীন অলিম্পিক, যেটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সম্ভবত ফেব্রুয়ারি মার্চ। এটা কোথায়? হোস্ট কান্ট্রি বা হোস্ট সিটি কি আছে? উইন্টার অলিম্পিক এটি হবে কোথায়? মিলান শহর। মিলানটা কোথায়? ইটালিতে। ইটালি দেশের শহর হচ্ছে মিলান, এখানে হবে শীতকালীন অলিম্পিক। পরবর্তী প্রশ্ন আসবো, কোশ্চেন নাম্বার 9। ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি?
উত্তর কি হবে? ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কি বন্ধু? এটা পূর্বতম বিন্দু। ইন্দিরা হচ্ছে উত্তরতম, ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম, আর এখানে গুহারমতি, গুহারমতি এটা গুজরাটে, এটা ভারতের পশ্চিমতম বিন্দু, এটা ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? গৌরীকিশোর ঘোষ, অপশন বি প্রেমেন্দ্র মিত্র, অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন ডি বলছে সত্যজিৎ রায়। সঠিক উত্তর কি হবে? ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? উত্তর হবে অপশন বি প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ঘনাদা চরিত্রের স্রষ্টা। নারায়ণ গঙ্গোপাধ্যায়টা কি আমরা আলোচনা করছিলাম? টেনিদা, টেনিদা চরিত্রের স্রষ্টা, টেনিদা। যদি বলো তার ফেলুদা চরিত্রের স্রষ্টাকে, ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। গৌরীকিশোর ঘোষের রয়েছে ব্রজদা, ব্রজদা ক্যারেক্টারের স্রষ্টা হচ্ছে গৌরীকিশোর ঘোষ। এইগুলো মনে রাখতে পারো। পরবর্তী কোশ্চেন আসবো, কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে? সব থেকে বেশি নদী আছে কোন রাজ্যে আমাদের? বলো। উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়, তাই তো? তো এখানে ভারতের সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে কোন রাজ্যের উপর দিয়ে? প্রচুর রাজ্যে প্রচুর নদী আছে, ভারতের নদীর অভাব নেই, তাই তো? কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে? উত্তর হবে উত্তরপ্রদেশ। অপশনে যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসবো, প্রশ্ন নাম্বার 12, জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়? অর্থাৎ জিকা ভাইরাস এটি কোন দেশে প্রথম পাওয়া যায়? শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, উগান্ডা, পাকিস্তান। জিকা ভাইরাস এডিস মশাবাহিত ভাইরাস, নিপা হচ্ছে বাদুড় ঘটিত ভাইরাস, বাদুড় হচ্ছে বাহক, জিকা ভাইরাসের বাহক হচ্ছে এডিস মশা। এডিস মশা ডেঙ্গু রোগের বাহক, এটা আমরা জানি। তো জিকা ভাইরাস এটি প্রথম যে দেশে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে উগান্ডা, উগান্ডা দেশে, আফ্রিকার একটি দেশ উগান্ডা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13 বলছে সালামান্ডার লেক এটি কোন জেলায় আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং। সঠিক উত্তর এখানে কি হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করবে। সালামান্ডার লেক এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? সঠিক উত্তর এখানে হবে অপশন ডি কালিম্পং। অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক আছে। তো কালিম্পং জেলা দার্জিলিং জেলা ভেঙে তৈরি হয়েছে 2017 সালে, ঠিক আছে? তো কালিম্পং ইজ দ্য রাইট অ্যান্সার। কালিম্পং, এখানে একটি জাতীয় উদ্যান রয়েছে, তার নাম কি? নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক। কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়? অর্থাৎ ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? গোষ্ঠপাল, চুনি গোস্বামী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, শৈলেন মান্না। বলো কি হবে এখানে সঠিক উত্তর? ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় কাকে? সঠিক উত্তর আমরা কি করব? অপশন সি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। পরবর্তী কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 15, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন কে? খুব চেনা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রতিষ্ঠাতার নাম আমরা প্রত্যেকেই জানি, সুভাষচন্দ্র বোস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন 1939 সালে, তিনি নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছেন, তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বোস, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1939 সাল। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এবং এখানে যে সমস্ত ব্যাচগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি করানো হচ্ছে। খুব নিউ ব্যাচ এইগুলো আছে, NMGNM, রেল ফাউন্ডেশন, WKP,
এসএসসি জিডি আপার প্রাইমারি। কোশ্চেন নাম্বার 16 বলছে ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কোথায়? ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কোথায়? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি বার্নপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় আইএসআই, যেটা আমাদের কলকাতাতে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 17। র্যাম এর পুরো কথা কি? র্যাম এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর কি হবে? র্যাম রম। আমরা গত ক্লাসে বলছিলাম র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, ভুলে যাবে, আর নন ভোলাটাইল হচ্ছে রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা ROM। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তোমরা যারা ক্লাসে আছো দেখো এই কোশ্চেন গুলো খুব ভালো করে দেখবে। কোশ্চেন গুলো কিন্তু অপশন এত কাছাকাছি থাকে যে চোখের ধাঁধা লেগে যায়, পরীক্ষা হলে একটা টেনশন কাজ করে এবং সেখানে অনেক সময় দেখতে ভুলেই ভুল হয়ে যায়। খুব সাবধানে তোমরা এনকোড করবে। অনেকে দেখবে পরীক্ষার পরেই যা অপশন বি এনকোড করতে গিয়ে সি করে ফেলেছে। এই ভুলগুলো যেন না হয়, কারণ ওই ভুল করলে আর তোমার ক্ষমা নেই আর কি, আফসোসের শেষ নেই। হয়তো তুমি সঠিক উত্তর সি করছিলে, জানো এনকোড করতে গিয়ে বি করে ফেললে, টেনশনে ভুল হয়ে যায় অনেক সময়। যাই হোক, তো এটা সতর্ক থাকতে হবে। তো র্যামের ফুল ফর্ম আমরা অপশন সি করছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। খুব সাবধানে কোশ্চেনটা সলভ করবে, কোশ্চেনটা পুরোটা পড়বে, ভালো করে পড়বে, অপশনগুলো একবার পড়বে ভালো করে, যাতে কোনো রকম মিস্টেক না হয়। চেনা প্রশ্ন থাকবে, কোশ্চেন আশা করা যায় পারার মতো প্রশ্নই থাকবে। ভারতের সংবিধান নিম্নের কোন তারিখে গৃহীত হয়? প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সাল, আমরা জানি 1949 সাল, এটা আমরা জানি, কিন্তু তারিখটা হচ্ছে 26শে নভেম্বর। ঠিক আছে, জানুয়ারি নয়, 26শে নভেম্বর 1949, ডিসেম্বর নয়। এইগুলো ভুল হয়ে গেল, এটা আমরা অবশ্যই মনে রাখবো, অনেক সময় ভুল হয়ে যায়। এবং কার্যকরী হয় কত তারিখে? কার্যকরী হয় কত তারিখে? সংবিধান গৃহীত হয়েছে 1949 সালের 26শে নভেম্বর এবং 1950 সালের 26শে জানুয়ারি। এটা আমরা বলবো যে আমাদের সংবিধানটা কার্যকরী হয়। 2 মাস ওয়েট করা হয়েছিল। কারণ কি ছিল? আমরা জানি যে 1929 সালে লাহোর কংগ্রেসে ডিসিশন হয়েছিল আগামী 1930 সালের 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস পালন করব। তো পরদিন ভারতে 47 সাল পর্যন্ত 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস পালিত হতো। তো ওই দিনটার গুরুত্বটাকে বজায় রাখার জন্য 2 মাস ওয়েট করা হলো। ভারতের সংবিধান রেডি হয়ে গেছে, 26শে নভেম্বর গৃহীত হয়ে গেছে 1949। 2 মাস ওয়েট করে একটা ভালো দিন দেখে আর কি কার্যকরী করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এটা আমরা প্রত্যেকে মনে রাখবো। পরবর্তী কোশ্চেন, এই 26শে জানুয়ারি এই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি এবং 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করে থাকি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশ, এটি আমরা দেখব যে সুলতানি যুগের একটি বংশ। সুলতানি যুগের এটি চতুর্থ বংশ। চতুর্থ বংশ। সুলতানি যুগের প্রথম বংশ হচ্ছে দাস বংশ, তারপর খলজি, তুগলক, তারপর সৈয়দ বংশ। সৈয়দ বংশের সূচনা কবে হয় বলতে পারবে? 1414 থেকে শুরু হয়। 1414 থেকে 1451 পর্যন্ত এই বংশ ছিল এবং খিজির খাঁ হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা। খিজির খাঁ
এই বংশের প্রতিষ্ঠাতা। খিজির খাঁ এই বংশের প্রতিষ্ঠাতা। ফোর্থ বংশ হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশর সময়কালটা তাহলে কি বলা হলো? এটা 1414 থেকে শুরু হচ্ছে এবং 1451। এর পরবর্তী যে বংশটা আসবে সেটা হচ্ছে লোদি বংশ, 1451 থেকে 1526, পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত। তারপর বাবর মুঘল সাম্রাজ্য সূচনা করবে। তো এখানে পরবর্তী কোশ্চেন আমরা অ্যান্সার কি হয় বলো? প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়। নারায়ণ দেবনাথের রয়েছে হাঁদাভোদা, বাটুল দ্য গ্রেট। ঠিক আছে, এগুলো হচ্ছে নারায়ণ দেবনাথ এই সমস্ত ক্যারেক্টারের স্রষ্টা। নন্টে ফন্টে, হাঁদাভোদা, বাটুল দ্য গ্রেট, নারায়ণ দেবনাথ। টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়। প্রফেসর শঙ্কু এটা হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্ট ক্যারেক্টার। অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 21। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস কাকে বলা হয়? প্রত্যেকে যারা ক্লাসে আছো আমি বলবো যে জিকে যেগুলো থাকবে আগে অ্যান্সার গুলো করে নিতে। 20টা জিকে করতে 2 থেকে 3 মিনিট তোমার সময় লাগবে। তারপর ম্যাথ রিজনিং তুমি ধীরে ধীরে করলে, জিকে এর কোশ্চেনটা তুমি সলভ করে নিলে। ধরো এই কোশ্চেন, সিটি অফ প্যালেস আমরা পাচ্ছি কলকাতা, পাশে একটা তোমার মতো একটা সংকেত দিয়ে রাখলে। 20টা কোশ্চেন ধরো সব পরপর জিকে তো থাকবে না, ম্যাথ একটা রিজনিং জিকে এইভাবে মেশানো থাকবে। তো তোমাকে কি করতে হবে? দেখো সময় তুমি পাবে যদিও, তারপরেও আমি বলবো যে জিকেটা আগে সলভ করে নিতে। তুমি এনকোড পরে করো, এনকোড পরে করো, কিন্তু 20টা জিকে আগে দেখে সলভ করে নাও। একটা এস্টিমেট রাখলে তারপর ম্যাথ রিজনিং করলে, দেন এনকোড শুরু করলে, বা জিকেটা করে জিকে এনকোড করে নিলে তারপর ম্যাথ রিজনিং করলে। একটা একটা করবে, এনকোড করবে, ওটা করতে যাবে না। অন্তত 10টা বা 20টা না হলে এনকোড করবে না। সিটি অফ প্যালেস আমরা বলছি কলকাতাকে। সিটি অফ প্যালেস, সিটি অফ বিল্ডিং, সিটি অফ ক্যাসেল, সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে প্রাসাদের নগরী বলা হয়। জয়পুর, যার পিঙ্ক সিটি বলা হয়। দিল্লি এশিয়ার রোম বলা হয়। জয়পুরকে ভারতের প্যারিসও বলা হয়। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর, এটা আমরা জানি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন গঠন করেন কে? নির্বাচন কমিশন গঠন সম্পর্কে আছে কোন ধারায়? আর্টিকেল 324, 3 to 4 এখানে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে এবং এটি গঠন করেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন নিয়োগ করছে রাষ্ট্রপতি। 3 জনের টিম থাকে, একজন মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন নির্বাচন কমিশনার থাকে। বর্তমানে জ্ঞানেশ কুমার আছে, তার সঙ্গে সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী আছেন নির্বাচন কমিশনার। কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটি হলো কোনটি? কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকা কোনটি? আমিতবাজার, যুগান্তর, সন্ধ্যা, সঞ্জীবনী। যুগান্তর পত্রিকা সম্পাদক বারীন্দ্র কুমার ঘোষ, সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র, অমিতবাজার শিশির কুমার ঘোষ। এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। মৃচ্ছকটিকম এই নাটকটি রচয়িতাকে? বিশাখ দত্ত, বানভট্ট, শূদ্রক, কবি ভাস। স্বপ্নবাসব দত্তা রচিত কবি ভাস। বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম নাটক। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে? বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্তম নাটকটি রচয়িতাকে? বিশাখ দত্ত। বানভট্ট রচিত হর্ষচরিত। ঠিক আছে, শূদ্রক রচিত মৃচ্ছকটিকম।
হর্ষচরিত রচনা কে করেন? কবি বাণভট্ট। নাগানন্দ রত্নাবলী, সেটা হর্ষবর্ধন রচিত। কবি ভাস স্বপ্ন বাসব দত্তা, রচনা করেন কবি ভাস। কোশ্চেন নাম্বার 25, ভারতের পরম সুপার কম্পিউটার এটি নির্মাণ করে কোন সংস্থা? আইআইটি কানপুর, সিড্যাক, পুনে, আইআইটি খড়গপুর, কোনটি নয়। ভারতের প্রথম যে সুপার কম্পিউটার নাম হচ্ছে পরম, এটি নির্মাণ করে যে সংস্থা সেটি হচ্ছে কি হবে বলো? কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন। দেখো প্রত্যেকে যারা ক্লাসে আছো, কম্পিউটার রিলেটেড একটা দুটো প্রশ্ন অবশ্যই আসবে। অপশন বি হবে সিডিএসই পুনে, তারা এটা নির্মাণ করে। মানসবদারি প্রথা কে পরিচালন করেছিলেন? মানসবদারি প্রথা কবে চালু হয়? 1577 সালে এটা চালু হয়। কে প্রবর্তন করেন? মানসব কথার অর্থ কি? পদমর্যাদা। প্রবর্তন করেন সম্রাট আকবর। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করছি। 26 কোশ্চেন আলোচনা করা হয়েছে। কে কত পাচ্ছ একটু কমেন্ট করে জানাতে হবে। যাই হোক, ক্লাস যা করেছো, যা পড়াশোনা করেছো, কালকে ফাইনালি আউটপুট কি হয় দেখার। তো একটা কথা বলার, পরীক্ষার সেন্টারে একটু আগে পৌঁছাবে, কারণ রাস্তাঘাটে জ্যাম কখন কি হবে বলা যায় না। একটু হাতে সময় নিয়ে বার হবে, নির্দিষ্ট সময়ের আগে যেন তুমি পৌঁছে যাও। মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? অযথা টেনশনের কিছু নেই। পরীক্ষার হলে চেষ্টা করবে জিকেটা আগে করার, তারপর ম্যাথ রিজনিং করার। জিকেটা করবে 20টা নাম্বার, এখানে তোমার কোশ্চেনটা শুধু দেখবে, অ্যান্সারটা পাশে ছোট্ট করে পয়েন্ট করে রাখলে, তারপর পরে একসঙ্গে ইনকোড করলে, এইভাবে সিস্টেমেটিক তুমি পরীক্ষাটা দেবে। কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, যাতে করে অনেক সময় লাস্টে না বা নয় এই টাইপের কিছু কিছু পয়েন্ট কিন্তু থাকে, সেটা খুব সাবধানে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং অপশনটা ইনকোড করার সময় খুব সাবধানে, যেন অপশন বি করতে গিয়ে সি না করে ফেলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যা পড়েছো ঠিক আছে, আশা করি কোশ্চেন যা হবে তোমাদের পারার মতো কোশ্চেনই হবে। কনফিডেন্সের সহিত পরীক্ষাটা দিয়ে এসো। দেখা হচ্ছে পরীক্ষার পরে, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা থাকলো আমার ব্যক্তিগতভাবে বা আমাদের TWS এর পক্ষ থেকে। সকলের পরীক্ষা ভালো হোক, শুভকামনা থাকলো। তো সেশনটা এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো করে পরীক্ষাটা দাও। ওকে, টাটা, বাই।